হ্যালো সবাইকে, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর কিছুদিন থেকে আমি ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না, কারণ হলো একদমই সময় পাচ্ছি না আমি। আর একটা ব্লগ ভিডিও আপলোড করতে বা তৈরি করতে প্রচুর সময় আর প্রচুর খাটনির প্রয়োজন। আর আমার 2024-এ স্যাটারডের পার্ট 3 এর ভিডিওটি আমি আপলোড করতে পারছিলাম না, কারণ আমি ভিডিওটি এডিট করার সময় পাচ্ছিলাম না। তো শেষমেশ 2024-এর লাস্ট ব্লগ ভিডিওটি আপলোড হচ্ছে 2025-এ। পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওটিতে তোমরা দেখেছিলে আমি সকাল সকাল উঠে বাচ্চাদের স্কুলের জন্য রেডি করে দিই, আর তারপর তাদের খাইয়ে টিফিন প্যাক করে দিই। স্কুলে পাঠিয়ে দেওয়ার পর ব্রেকফাস্ট বানিয়েছিলাম আমি পাস্তা, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পর দুপুরে কী কী রান্নাবাড়ি করি, আর তারপর সবার আমাদের একসাথে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া করার পর চলে যাই পার্লারে। তো সমস্তটাই থাকছে এই পার্ট 3 এর ব্লগটিতে। দুপুরে রান্নার জন্য সবার প্রথমে এখানে আমি শাক বেছে নিচ্ছি, আর এই শাকগুলি দেখো তোমরা চিনতে পারো নাকি। এই শাকগুলির নাম হলো ঢেমসি শাক, আর বাড়িতে আমার আর আমার বাবার খুবই প্রিয় এই শাকগুলি। খেতে খুবই টেস্টি হয় আর একটু টকটক ধরনের হয়ে থাকে এই শাকগুলি, আমার তো খুবই ভালো লাগে। আর শাকগুলি বেছে নেওয়ার পর আমি জলে কিছুক্ষণের জন্য ভিজে রেখেছি, আর তারপর এখানে ডাল বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি মুগের ডাল। তো একটু ভেজে নিচ্ছি আমি ডালগুলিকে ভালো করে। ডালগুলি ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে নিলাম, আর এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কারণ হলো ডালের মধ্যে অনেক ধুলোবালি, অনেক নোংরা থাকে। তো এই জলটি আমি ফেলে দিয়ে আরেকবার ধুয়ে নেব, আর তারপর জল দিয়ে এখানে আমি বসিয়ে দিলাম আর অল্প নুন দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হতে হতে এখানে আমি একটি পেঁপে কেটে নিব। তো যেহেতু মুগ ডাল, তো মুগ ডালের মধ্যে একটু শাকসবজি না দিলে খেতে একদমই ভালো লাগে না, তাই আজ পেঁপে দিয়েই মুগ ডাল করব। আর বাবা এনেছিল পেঁপে বাজার থেকে। আমাদের বাড়িতে দুটো বাচ্চাকে বাদ দিয়ে সবারই খুব প্রিয় এই পেঁপে দিয়ে ডাল, আর পেটের জন্য তো খুবই ভালো পেঁপে খাওয়া। আর এখানে আমি লম্বা লম্বা করে পিস পিস করে নিচ্ছি, আর উপর থেকেও একটু কেটে ফেলে দিচ্ছি। আর কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু লবণ দিয়ে আমি ভাপিয়ে নেব পেঁপেগুলিকে, না হলে পেঁপের একটা বাজে গন্ধ থাকে। আর ভাপিয়ে নেওয়ার পর সেই গন্ধটা আর থাকে না। তো এখানে আমি পেঁপে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর অল্প নুন দিয়ে জল দিয়ে একটু ভাপিয়ে নেব। আর তারপর এখানে আমি শাকের জন্য অল্প বেগুন কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রায় বেশিরভাগ শাকেই আমি বেগুন দিই। বেগুন দিলে একটু শাকটা মাখো মাখো হয় আর খেতেও ভালো লাগে। আর এদিকে আমি ঢেমসি শাকগুলি খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁপে খুব ভালো করে ভাপানো হয়ে গেছে, এখন তুলে নিয়ে ডালের কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এদিকে শাকটা বসিয়ে নেব, তাই এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো তেল, আর অল্প কালো জিরে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনগুলি দিয়ে দেবো। যেহেতু আজ শনিবার, আর শনিবার করে আমরা নিরামিষ খাই, তাই সমস্ত রান্নাবাড়ি নিরামিষ করেই হবে, পেঁয়াজ রসুনও ব্যবহার করব না। আর এখানে বেগুনগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তারপর আরেকটু ভাজা ভাজা করে নিয়েছি, আর করে নেওয়ার পর এখানে কেটে রাখা শাকগুলি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢেকে নেব। আর যখন কড়াইতে শাকগুলি দিয়েছিলাম এক কড়াই হয়ে গিয়েছিল, আর নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে গেল। আর এখন ঢেকে দিলাম, আর ঢেকে দেওয়ার পর আরও কমে যাবে। আসলে এই শাকগুলি একদমই গলে যায়। শাক ঢেকে নিয়ে এখানে বসে আমি জল খেয়ে নিচ্ছি 1 গ্লাস। আসলে সারাদিন আমি একটু জলের পরিমাণটা বেশিই রাখি, মোটামুটি 8 থেকে 9 গ্লাস জল খাই আমি। আর বাড়িতে সবাই জল খায় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে। জল খেতে খেতে সোনু এখানে আমার কাছে আসছিল। ও আসলে মোবাইলের একটা বিষয় নিয়ে বুঝছিল না, তো সেটাই জিজ্ঞেস করছিল আমার কাছে, তাই ওর সঙ্গে কথা বলতে বলতে একটু বুঝিয়ে দিলাম। আর তারপর জল খেয়ে নিয়ে এখানে আমি ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিলাম, আর ভাবলাম যে আজকে ফুলকপির মুড়ি ঘন্ট করব, তাই ফুলকপি বের করে নিলাম। আর এখানে সুন্দর করে কেটে নিচ্ছি, একটু বড় বড় পিস পিস করে কেটে নেব। ফুলকপির মুড়ি ঘন্টতে ফুলকপির সাইজটা একটু বড় করে দিলেই ভালো লাগে খেতে, তাই এখানে আমি বড় বড় করেই কেটে নিলাম। আর তারপর আলুও কেটে নিচ্ছি একটু বড় বড় করে, মোটামুটি 4টের মতো আলু এখানে আমি কেটে নিয়েছি। এগুলোকেও সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। আর এখানে তোমরা সবাই সোনুর ডান্স দেখতেই পারছো, ও মিউজিক সিস্টেমে গান লাগিয়ে নিয়ে ঘর গোছাচ্ছিল, আর মাঝে মধ্যে এসে একটু ডান্সও করছিল, তাই ওরও একটু ভিডিও করে নিলাম। একটু একটু করে ডান্স করে আবার একটু একটু করে ঘর গোছায়, তো এভাবেই চলে ওর সারাদিন। এরপর আমি বেগুন কেটে নেব ভাজা করার জন্য। তো প্রথমে যে বেগুনটা বের করেছিলাম তাতে একটু পোকা ছিল, তো সেটা বের করে নিয়ে কেটে নিচ্ছি। আর বেগুনগুলো এতটা সুন্দর ছিল, মনেই হচ্ছিল না যে ভিতরে পোকা আছে বলে।
বাচ্চারা সেরকম সবজি খেতে চায় না, তাই ভাবলাম যে একটু বেগুন ভাজা করে দিই, আমাদেরও হয়ে যাবে আর ওরাও ডাল আর বেগুন ভাজা দিয়ে ভালো খেতে পারবে। আর তারপর দ্বিতীয় যে বেগুনটা বের করেছিলাম তাতেও পোকা, কি আর বলবো, পোকা থাকলে মাথাটাই সত্যি খারাপ হয়ে যায়। আর বেগুনগুলো ফেলে দিতেও ইচ্ছা করে না, একটু একটু জায়গায় পোকা থাকে আর পুরো বেগুনটাই ভালো থাকে। তাই কেটে ছেটে নিয়ে নিলাম। আর তারপর ডালের মধ্যে এখানে একটু আদা ক্রাশ করে দিলাম আর দিলাম অল্প কাঁচা লঙ্কা। আর এদিকে শাকটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে এক কড়াই শাক কতটুকু হলো। আর তারপর এদিকে ফুলকপি আর আলু বসিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব। আর তারপর এখানে একটু নুনিয়া ভোগের চাল নিয়ে নিচ্ছি মুড়ি ঘন্ট করার জন্য। এটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এদিকে ডাল আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন একটু হলুদ দিয়ে নিলাম আর ডালে একটু কাটা দিয়ে নিচ্ছি। পেঁপেগুলি বের করে রেখেছি, নাহলে তো একদম গলে যাবে। আর কাটা দিয়ে নেওয়ার পর আবার পেঁপেগুলো আবার দিয়ে দিলাম। আর এরপর ডাল সম্বার দেওয়ার জন্য আবার একটি কড়াই বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ডালটি ভালো করে সম্বার দিয়ে নিলাম। আর সম্বার দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, তোমাদেরকে সত্যি কি করে বোঝাবো। আর নিরামিষ করে এরকম করে ডাল রান্না করলে সত্যি স্মেলটা দারুণ বের হয়, আর যেহেতু মুগ ডাল তো গন্ধটা আরও ভীষণ ভালো লাগে। তো এখানে আমার ডাল রান্না করা কমপ্লিট, ঢেলে নিচ্ছি এবার অন্য বাসনে। শাক আর ডাল দুটো রান্না করা কমপ্লিট হয়ে গেল। আর এরপর ডালের গামলাটি চারপাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর গামলার ঢাকনাটিও একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আমার যে কোনো কাজ একটু নিট অ্যান্ড ক্লিয়ার আমার খুব করতে ভালো লাগে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করাটাই আমি পছন্দ করি। আর এদিকে সোনু দেখো একটি কুকুরের বাচ্চা নিয়ে আসছে। আসলে কুকুরের বাচ্চাটি বাইরে খুব কাঁপছিল, তাই ওর মায়া লেগে একটু ওকে ভিতরে নিয়ে আসছে আর একটু গরম দুধ দিচ্ছিল ওকে খেতে। আর এই হলো আমাদের মালতী মাসি। আর এই মাসির সঙ্গে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক, সত্যি মাসি যদি একদিন কোনো কারণে না আসে তাহলে সত্যি আমাদের কাউকেই ভালো লাগে না, আর মাসিকেও খারাপ লাগে আমাদের বাড়িতে যদি একদিন উনি না আসতে পারে। তো আমার এদিকে ফুলকপি আর আলু ভাপানো হয়ে গেল। তো সুন্দর করে এটা আমি ভালো করে ধুয়ে নিলাম আর দুদিকে এবার দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটার মধ্যে আলু ভেজে নেব আর আরেকটার মধ্যে ফুলকপি ভেজে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর ফুলকপিটা একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। মাসিকে একটু গোটা জিরে দিলাম, একটু বেটে এনে দেবে পাটাতে করে। আর মিক্সিতে বাকি মশলাগুলো করে নেব, কিন্তু গোটা জিরে বাটাটা ভালো হয় না আর খেতেও স্বাদ হয় না, পাটার মধ্যে বেটেই খাই আমরা গোটা জিরে। এদিকে আবার ডান্স চলছিল, কিন্তু ক্যামেরা ঘোরানোর সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে গেল। আর এদিকে আমার বাচ্চারাও দুজন চলে আসলো স্কুল থেকে, যেহেতু আজ স্যাটারডে ছিল আর এক্সাম হয়ে স্কুল ছুটি হয়ে গেছে, তো তাই তাড়াতাড়ি চলে আসলো ওরা। আর এসেই উৎপাত করা শুরু, অনায়ার তো বেশি উৎপাত। আর স্কুল থেকে এসে সবসময় এভাবে আমাকে কিছুক্ষণও ধরে রাখবে, এটা একদম ওর ছোটোবেলা থেকেই অভ্যাস। যখন ও নার্সারিতে পড়তো তখন এসে তো কিছুক্ষণ ওকে কোলেই নিতে হতো, আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে তো এসে একটু এভাবে ধরে রাখবে। আর তারপর একটু জিজ্ঞেস করলাম যে এক্সাম কেমন হলো, তো দুজনেই বলছিল ভালো হয়েছে। আর এরা দুজন যতক্ষণ স্কুলে থাকে বাড়িটা একদম চুপচাপ হয়ে থাকে, আর বাড়িতে দুজনের এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে একদম হাল্লাচিল্লা শুরু হয়ে যায়। শিষ্টুকে জিজ্ঞেস করছিলাম যে এক্সামে সব কিছু ও ঠিকঠাক করে লিখেছে কি না, তো ও বলল যে লিখেছে। আর এবার ওরা কাপড় জামা ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে যাবে। আর এখানে একজন দেখতেই পারছো, তো সোনুর সঙ্গে সবসময় ওরা এভাবে লেগে থাকে। আর এদিকে আবার চলে এলাম রান্নাঘরে। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেল, আলু ভাজা নামিয়ে নিয়ে এখানে ফুলকপিটা আর একটু সময় লাগবে, তো আরেকটু ভালো করে ভেজে নিতে হবে ফুলকপি। আর মাসি এখানে জিরা বেটে আমাকে এনে দিল। আর আলু ভাজার তেলে দিয়ে দিলাম এবার বেগুনগুলো, যেগুলো কেটে রেখেছিলাম ভাজা করার জন্য। তো এবার ওই কড়াইতে বেগুনগুলো সুন্দর করে ভেজে নামিয়ে নেব। আর তারপর মুড়ি ঘন্ট করার জন্য একটু মশলা করে নিলাম মিক্সিতে, একটু আদা, অল্প কাঁচা লঙ্কা আর একটা টমেটো সুন্দর করে পেস্ট করে নিলাম। আর তারপর এখানে আমার ফুলকপি ভাজা হয়ে গেল, সেটা নামিয়ে নিলাম। আর এখানে বেগুনও আমার ভাজা হয়ে গেল, তো বেগুনও ভাজা এখানে কমপ্লিট। আর তারপর বেগুন ভাজার তেলেই আবার একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটু গরম মশলা একটু কুটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা তেলের মধ্যেই। আর তারপর দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা মশলাগুলি, এবার সুন্দর করে ভেজে নেব। আর তারপর এখানে দেখো সবাই একটু পাস্তা খাচ্ছে। আসলে আমরা যে ব্রেকফাস্ট করেছিলাম পাস্তা, তো ওদের জন্য একটু রেখে দিয়েছিলাম, দুই মেয়ের জন্য আর মাসির জন্য। আর পাশের বাড়ি থেকে এক কাকিমা আসছিলেন, তো চারজনকেই অল্প অল্প করে ভাগ করে দিয়ে দিলাম। তো চারজন বসেই ওরা সবাই খাচ্ছিল।
তারপর এখানে মশলার মধ্যে অল্প নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পর যেই চালটি আমি ভিজিয়ে রেখেছিলাম নুনিয়া ভোগের যে চালটি, সেই চালটি এখানে দিয়ে দিলাম। একটু ভালো ভালো করে ভাজা করে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। আর তোমরা দেখতেই পেলে এখানে কতটা তেল বেরিয়েছে ভাজা থেকে, তাই আমি এক্সট্রা করে আর মশলা কষানোর সময় এক্সট্রা করে তেল অ্যাড করিনি, অল্প তেলেই মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার কষানো হয়ে গেছে, খুব ভালো করে সময় নিয়ে আমি কষিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে ফুটিয়ে রাখা অল্প গরম জল। এরকম তরকারি কষানোর পর একটু গরম জল দিলেই ভালো হয়, তাই এখানে আমি একটু গরম জল দিয়ে দিলাম। আবার একটু দিয়ে দিলাম, একটু কম কম মনে হচ্ছিল কারণ আরও একটু সিদ্ধ হবে, তো জলটাও কমে আসবে। একটু মাখা মাখা আমি একটু ঝোলঝোল বানাতে চাচ্ছিলাম মুড়ি ঘন্টটা। তো এখানে খুব ভালো করে আরও 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তরকারিটি। আর তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। যেহেতু শীতকাল তো ঘিটা একদম জমে থাকে, তাই এখানে ঝরে পড়ছিল না চামচ থেকে, তাই একটু গরম ঝোলের মধ্যে একটু চামচটা ডুবিয়ে দিলাম। তারপর ঘিটা গলে গেল। আর তারপর নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি গ্যাসের। তো এখানে আমার আলু ফুলকপি তরকারিও কমপ্লিট, আর ভাতটাও প্রায় প্রায় হয়েই এসেছে আমার। ভাতটাও নামিয়ে নেব। আর এখানে প্রথমে তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে এখানে ফুলকপির মুড়িঘণ্ট দেখতে। আর আশা করি খেতেও ভালোই লাগবে যেমন দেখতে মনে হচ্ছে। কিছুটা তেল মশলা কড়াইতে লেগেছিল, তো সুন্দর করে কেচে নামিয়ে নিচ্ছি। তো আমি কিছুই ওয়েস্ট করি না। তো এখানে দেখতেই পারছো কালারটা কত সুন্দর আসছে। আর অনায়াসিষ্ট পাশের থেকে জিজ্ঞেস করছিল যে কি রান্না করছি। তো যেহেতু ওদের নাকেও স্মেলটা চলে গেছিলো, তো তাই জিজ্ঞেস করছিল যে কি রান্না করেছি। আর ভাতটাও নামিয়ে নিয়েছি। তারপর এখানে এবার গ্যাস একটু পরিষ্কার করে নেব। রান্না তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই পরের কাজগুলো করতে সত্যি একদম ভালো লাগে না। না করেও উপায় নেই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। তো এই গ্যাস আর বাকি সেলফগুলো মুছতেই মোটামুটি 15 থেকে 20 মিনিট লেগে যায়। আর একটু নিরমা দিয়ে ভালো করে না মুছলেও তেল তেল হয়ে থাকে, আর দেখতেও ভালো লাগে না। তো সুন্দর করে এখানে নিরমা দিয়ে বাকি ওয়াল আর তারপর গ্যাস সুন্দর করে মুছে নিচ্ছি। আর রান্নার কয়েকটি বাসন আর রান্নাঘরটি মাসি মুছে নেবে, আর রান্নার কয়েকটি বাসনও মেজে নেবে। আর কিছু বাসন আমি রান্না করতে করতে মেজে নিয়েছিলাম। তো বাকি যেই কড়াইগুলি ছিল আর গ্যাসের যে চুলোগুলি ছিল, তো সেগুলি মাসি মেজে নেবে আর রান্নাঘরটি মুছে নেবে। তো সব সরিয়ে সরিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ হলো সকালে যে রুটি বানিয়েছিলাম তো সেই আটাগুলি এদিক ওদিক অনেক জায়গায় ঢুকে যায়, তো দেখা যায় না। তো এখানে সব সুন্দর করে সব সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ডেলি এমনিতেও এগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়, যেহেতু সেলফের মধ্যেই কত ধরনের কাজ করা হয়, রান্নারই সমস্ত কাজ করা হয়। তোমরা এখানে দেখতেই পারছো আমার গ্যাস একদম চকচক করে মোছা হয়ে গেছে। আর এবার চলে যাব স্নান করতে। স্নান করে এসে আবার খাওয়া দাওয়া করে আমাকে পার্লারে যেতে হবে। তো স্নান করে এসে এখানে আমি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর শিষ্টু আনায়া তারপর সোনু বসে পড়েছে খেতে। বাবার এখনও হয়নি, বাবা আসলে বাইরে গিয়েছিলেন, তো এসে হাত পা ধুতে একটু বাবার সময় লাগবে, তাই বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম আর ভাতগুলো বেড়ে নিলাম তাড়াতাড়ি করে। আর ভাই এসে এখানে শিষ্টুর সঙ্গে একটু ইয়ার্কি করছিল, তাই সোনু আর আনায়া একটু হাসছিল। আর আনায়াকে এখানে দেখো শাক দিয়েছি দেখে একটু মুখটা কেমন করছে। আসলে মামা যদি ওর পাশে থাকে তাহলে যা দিব তাই খাবে। খেতে খুবই মানে এটা খাবো না ওটা খাবো না করতেই থাকে। আর মামা আর ওর পাপার সামনে যাই কিছু দিই না কেন সেটা ওদের খেতেই হবে, ইচ্ছে না হলেও ওরা খাবে। তাই আমিও একটু চান্স পেয়ে যাই যে এই সময় একটু শাকসবজিটা ওদের খাওয়ানো যাবে। শিশু এমনিতেই সব কিছুই খায়, ওর অতটা নখরা নেই, কিন্তু অনায়ার হচ্ছে সব থেকে বেশি নখরা। আর মামা আর পাপা যদি ওর পাশে থাকে তাহলে সব কিছুই খাবে। তো ভাইও খাওয়া শুরু করে দিল, আর মাও এখানে থাল নিয়ে বসে আছে, বাবারও ওয়েট করছিল বাবা আসবে তারপর খাবে। নিজের পরিবারের সাথে মানে নিজের বাড়িতে নিজের মা বাবা নিজের ভাই বোনের সাথে থাকাটা সত্যি একটা মেয়ের জন্য অনেকটা ভাগ্যের বিষয়। আর আমার বিয়ে হয়েছে হাসিমারাতে। আমি অনায়া যখন 1.5 বছর বয়স তখন আমি এখানে এসেছিলাম অনায়ার বাবার কাজের সূত্রে। আর তারপর এসে আমিও এখানে পার্লার খুলে ফেলেছিলাম। আর তারপর থেকে আমি এখানেই আছি, 7.5 বছর হয়ে গেল আমি আমার নিজের বাড়িতে নিজের
মা বাবা নিজের ভাই বোনের সাথে সুন্দর করে সময় কাটাচ্ছি। দেখতে দেখতে 7.5 বছর কি করে পার হয়ে গেল সত্যি আমি নিজেও টের পেলাম না। আর যেহেতু নিজের পরিবারের সাথে ছিলাম তাই হয়তো বুঝতেই পারিনি যে 7.5 বছর কি করে পার হয়ে গেল। আর হয়তো বেশি দিন আমি এই বাড়িতে নেই, আমাকে চলে যেতে হবে এবার নিজের বাড়িতে। তো মোটামুটি আমার বাড়ি কমপ্লিটের দিকে। তো আর হয়তো 1 থেকে 1.5 মাসই হয়তো আমি এই বাড়িতে আর থাকছি, তারপর চলে যাব নিজের বাড়িতে। নিজের বাড়ি মানে শ্বশুর বাড়িতে। একটা মেয়ের জন্য তো নিজের বাড়ি তার যেখানে তার জন্ম, তার নিজের জন্মদাতা মা বাবা, সেটাই হলো তার নিজের বাড়ি একটা মেয়ের জন্য, আমি যেটা মনে করি। কিন্তু যতই নিজের মনে করি একটা মেয়েকে তো নিজের বাড়ি ছেড়ে একটা পরের বাড়িতে যেতেই হয়। এটাই হচ্ছে সমাজের নিয়ম। তো করার কিছুই নেই। তো একটা মেয়েকে অন্য জায়গায় গিয়ে আবার একটা নতুন সংসার তৈরি করতেই হয়। তো আর কি করা যাবে। তারপর শেষমেশ এখানে আমিও বসে পড়েছি খেতে, বাবাও চলে আসছে, তারপর সবাই মিলে এখানে বাকি আমরা খাওয়া দাওয়া করছি এবার। অনায়ার এখনও খাওয়া কমপ্লিট হয়নি, ও এখনও বসে আছে, এবার আমাদের সাথে গিয়েই ও হয়তো উঠবে। আসলে ও প্রচুর সময় নেয় খাওয়ার জন্য, তো অনেক ধীরে ধীরে কথা বলতে বলতে খায়, সেজন্য ওর অনেকটা সময় লেগে যায়। আর একসঙ্গে বসেছিল শিষ্টু, সোনু, তারপর আমার ভাই, ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ও আমাদের সঙ্গে বসে লাস্ট খাচ্ছে। আর সত্যি রান্নাগুলো সবগুলোই খুব টেস্ট হয়েছিল। আমি নিজেই রান্না করছি আর নিজের প্রশংসা নিজেই করছি, কিন্তু সত্যি আসলেই মানে সবজিগুলো খুবই টেস্টি হয়েছিল। মালতী মাসিও এবার বসে পড়েছে আমাদের সাথে, আর মাসির সঙ্গে সত্যি আমাদের সম্পর্কটা এত মধুর। আমরা মনেই করি না যে উনি নিজের না বা উনি কাজের লোক। তো মানে আসলেই উনি যতটা ভালোবাসা আমাদেরকে দেন, আমরাও ঠিক ততটাই চেষ্টা করি ওনাকে ভালোবাসা দেওয়ার। তো আমরা এরকমই নিজের পরিবারের মতো থাকি, একসঙ্গে বসিয়ে খাওয়া দাওয়া করি। জীবনে আর আছে কি বলো, কে কতটা ধনী আর কে কতটা গরিব সেটা দেখে লাভ নেই, শুধু দেখতে হয় যে কে কতটা ভালোবাসে। তো সেটাই অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর অনায়া বলছিল যে মাম্মি আমাকে তুমি ঘুম পাড়িয়ে তারপরে পার্লারে যাবে। তো তাই ওকে একটু এখানে ঘুম পাড়াচ্ছিলাম, তো ও ঘুমিয়ে পড়েছে, এবার আমি রেডি হয়ে যাচ্ছি। আর মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে পার্লারের জন্য। আজকে টোটো পাইনি তাই হাঁটাই শুরু করে দিলাম। আমার সঙ্গে ছিল সোনু আর তারপর সৃজা। আর এখানে আমার বেস্ট ফ্রেন্ড রোজিনা, ও আসছিল আজকে পার্লারে। তো এখানে ও দাঁড়িয়েছিল আমার জন্য, ওয়েট করছিল। তো এবার সবাই মিলে চলে যাচ্ছি একসাথে পার্লারে। আর দুই বান্ধবীর আমাদের দেখা হয়ে গেছে, তো এখন রাস্তা থেকে আমাদের গল্প শুরু হয়ে গেছে। তো কত ধরনের আমাদের কথাবার্তা, তারপর চলে এলাম এবার পার্লারে। আর পার্লারে এবার ঢুকে যাচ্ছি। এটা কি কি আছে? এখানে বিভিন্ন ধরনের শাক আছে, হ্যাঁ, পালং শাক, ধনে পাতা, লাউ শাক। আমাদের জমি সম্পূর্ণ পুরোটাই আমাদের জমি, ঠিক আছে। আমার বেস্ট বান্ধবী অনিতাকে দিচ্ছি। থ্যাংক ইউ প্রত্যেকবারই দিস। আর কি আনছিস বল? এটা কি আরেকটা ওইটা তোর জন্য আমাকে ওড়না পরতে খুব ভালো লাগে বল। সঞ্জুর বিয়েতে আমাকে ওই যে মুস্কান। খুব ভালো লাগে। ওড়না পরে আগে পরে দিবে বলে লাগে। তো তোমরা এখানে দেখতেই পেলে রোজিনা আমার জন্য 3 রকমের শাক নিয়ে আসছে। আর প্রত্যেক বছরই এভাবে ও আমার জন্য শাক, তারপর যখন যেটা ওদের জমিতে করা হয় তখন সেটাই এনে দেয়। আর সৃজা আমার যেহেতু চুড়িদার পরে এসেছে, তো একটু নাটক করছিল, চুড়িদার পরতে নাকি ওর খুবই ভালো লাগে। আর তারপর এখানে আমাদের দু বোনের কাজও শুরু হয়ে গেল। তো পার্লারে ঢুকতে ঢুকতেই কাস্টমারও চলে আসলো, তো এখানে দু বোনই আমরা ব্যস্ত হয়ে গেলাম। তো এখানে বান্ধবীর সঙ্গে গল্পও করছি, আবার এখানে নিজেদের কাজও করছি। এভাবেই প্রত্যেকটা দিন ব্যস্ততার মধ্যেই থাকি আমি, আর প্রত্যেকটা দিনই আমার এভাবে কাটে। তো সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এখনও চলে যাচ্ছি। আর তারপর পার্লারের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে তারপর বাড়ি গিয়ে কিন্তু আবার আমাকে বাচ্চাদেরকে নিয়ে বসতে হবে, যেহেতু ওদের টিউশন আমি দিইনি, আমি নিজেই ওদের পড়া হ্যান্ডেল করি। তো এখান থেকে গিয়ে আবার বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করতে হবে। তো এইভাবেই চলে যায় আমার সারাদিন, আর রাতও বলা যায়। আর দেখতেই পারছো একের পর এক কাজ করেই যাচ্ছি। আর এখানে সোনুও ফেসিয়ালের উপর ফেসিয়াল করেই যাচ্ছে। আর এই হলো আমার আরেক বান্ধবী, ওর নাম হলো প্রণতি। তো আজকে 3 বান্ধবী আমরা সত্যি অনেক বছর পর একসাথে হয়েছি। আর কি করব, পার্লারেও তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়, তো এখানে কাজও করছি আর
কি করব, এভাবেই গল্প করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে তারপর ফোন করে জিজ্ঞেস করো যে আমার পার্লারটি কোথায়। তো আজ তোমাদের বলে দিই, আমার পার্লারটি হলো তেলিপাড়াতে, তেলিপাড়া চৌপতির কাছেই যে মহিলা সমিতির গ্রাউন্ড আছে, পাশেই কালী মন্দির আছে, তো তার সাথেই আমার পার্লারটি। আর আমার ফেসবুক প্রোফাইলে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর এখানে প্রণতি রিটার্ন করেছিল, তো এখানে রিটার্নের প্যাক লাগিয়ে ও বসেছিল, আর সোনু একটু বদমাশি করে ওর ভিডিও করছিল আর মুখ ঢাকছিল বারবার করে। আর ফাইনালি একটু সময় পেলাম বান্ধবীদের সাথে একটু আড্ডা দেওয়ার। তো মোটামুটি 7:30টার মতো বেজে গিয়েছিল, তারপরে গিয়ে পার্লার একটু খালি হয়েছিল। আর তারপর একটু আমরা এখানে চিপস খাচ্ছিলাম আর বান্ধবীদের সঙ্গে সবাই মিলে গল্প করছিলাম। তো এই ছিল আমার 2024-এর স্যাটারডের পার্ট 3 এর ব্লগ, যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরাও ব্লগটি দেখে জানিও কেমন লাগলো তোমাদের। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক আর কমেন্ট করে তোমরা জানাতে কিন্তু আমাকে একদম ভুলবে না কেমন লাগলো তোমাদের। আর অনেক বছর পর বান্ধবীদের সাথে এভাবে হাসি ঠাট্টা করে সময় কাটাতে সত্যি খুব ভালো লাগছিল। আর সত্যি দিনটি খুবই মিস করব, কারণ সবারই বিয়ে হয়ে গেছে, যে যার সংসারে সবাই ব্যস্ত। তো খুব রেয়ারই হয় যে আমাদের সবার একসঙ্গে দেখা হয়। আর আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো তোমরা, আর সবাইকে বলি রাধে রাধে।